আমি জেলমইন আমার সাথে পরে শেয়ার করলেন ওনার অফিসে আসার পরে, আমরা না সেটা আমরা হতে দিতে পারি না, এটা হলে হবে কি অফিসাররা একদিকে চলে যাবে, সৈনিকেরা একদিকে চলে যাবে, দেশের সেনাবাহিনী দেশের সাধারণ মানুষ আরেকদিকে চলে যাবে, দেশের ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জেলমইন আমাকে এটাও বললেন যে জোরহাটে একটা ইন্ডিয়ান প্যারা ব্রিগেড অপেক্ষা করতেছে, যে কোনো সময় তা ঢাকাতে আসতে পারে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তো বা ওনারা উঠে নিয়ে যাবেন। আমরা না সেটাও আমরা হতে দিব না। এখন ইদানিং একটা সোয়াসের ইন্ডিয়ান একজন প্রফেসর তার বইতে লিখেছেন যে জোরহাটে একটা প্যারা ব্রিগেড রেডি ছিল এবং তারা একটা কোর মানে 3টা ডিভিশনের একটা ব্রিগেড একটা আর্মি কমান্ড সেটা কুমিল্লার মধ্যে প্ল্যান করেছিল। এত বড় বিপদের মধ্যে আমরা ছিলাম, বিরাট বড় বিপদ। বিডিআর তো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারগুলো শেষ হয়ে গেছে, আমাদের অফিসারদের ওয়াইফদেরকে যে স্ত্রীভাবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যাই হোক, এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে, পলিটিক্যাল লিডার আমাদেরকে বিট্রে করেছে। দুইজন নাম আজম এবং নানো, এই দুজন ছিলেন গ্রেটেস্ট ক্রিমিনাল। তারা কিন্তু সব জানতো, তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে মিডিয়ার এতে। আমি টিভিতে খেয়াল করতেছিলাম, আজম দেয়াল যখন হেঁটে যাচ্ছে আর ইয়ে দিয়ে রোমান দিয়ে ঘাম মুছতেছে, ঘামানোর তো কিছু নাই, উনি তো সব জানতেন, উনি তো খেলতেছেন, উনি নাটক করতেছেন। তো যাই হোক, অফিসাররা আমাদেরকে 14-15টা কন্ডিশন দিল। সেনাপ্রধানকে বললো যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন, প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলবে, ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না, এবং আপনি একাই যাবেন না, আপনার সঙ্গে 3-4জন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান। দাবি ছিল অনেকগুলো, প্রত্যেকটা ফ্যামিলিকে 1 কোটি করে টাকা দেওয়া হবে, একটা করে প্লট দেওয়া হবে, ন্যাশনাল লেভেলে ইনকোয়ারি হবে, এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে। যে আমরা বিমান বাহিনী বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম, সেগুলো করা হয়েছিল। যতগুলো পয়েন্ট দিয়েছিলাম, প্রায় 14-15টা পয়েন্ট দিয়েছিলাম, প্রত্যেকটা কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন। শুধু টাকার কথা বললেন, 1 কোটির কথা যখন বললাম, আপনি কাঁদতেছেন কথা বলার। 1 কোটির কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো, 58 জন ধরেন অফিসার, অনেকগুলো টাকা, আমি রাষ্ট্রের জন্য 1 কোটি করে দেন। আমি একটু বোকা ছিলাম, কথাটা ওইভাবে বলতে হতো না, আমি ডাইরেক্ট বললাম 1 কোটি করে দিতে হবে আপনাকে। জেনারেল মঈন রোস্টন থেকে নেমে আসলেন নিচে, এসে অফিসার ওনাকে ঘিরে ফেললেন। মেজর ক্যাপ্টেন মহিলা অফিসারও ছিল, ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন, র্যাঙ্ক খোলা শুরু করলেন। আমি বলি না, এটা আমি যতই ক্ষতি হোক আমি ভাবলাম এটা সেনাবাহিনী প্রধান, এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে, সেনাবাহিনী শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে। আমি অফিসারকে বকাবকি করলাম, কিছু একটা মহিলা অফিসার আমাকে রেগে উঠে বললো যে স্যার কিছুই তো করতে পারেন নাই, এখনকার কথা বলতেছেন। বলি ইয়ে স্যার কিছু করতে পারি নাই, কিন্তু আর্মিটা তো ধ্বংস করতে পারো না। আমি জেনারেল মঈনের হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম, তার গোল করে ঘিরে নিয়েছিল, এবং একজন র্যাঙ্ক তুলতেছিল, কয়েকজন তার ইউনিফর্ম তুলতেছিল। আমি স্যার বাইরে আসেন, এই ছাড়ো তোমরা। আমি বাইক করে নিয়ে আসলাম, নিয়ে এসে আসার কথা নিয়ে বলতেছি আমি রিজাইন করবো, আমাকে কাগজ দাও, আমি এখন রিজাইন করবো। আমি বলি স্যার আগুন তো জ্বালিয়েছেন, আগুন নিবান, তারপর রিজাইন করবেন। ওনাকে নিয়ে এসে অফিসে বসালাম, মেশনারিকে বললাম 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, 1 কাপ গরম চা নিয়ে আসো। ওনাকে ঠান্ডা করলাম। আমি তো ঠান্ডা হন স্যার, আমরা 8-10 জন জেনারেল আলাদাভাবে ওনার অফিসে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে, ওখানে আমরা বসলাম। বলছি সবাইকে নিয়ে কথা বলে লাভ নেই, আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি জিনিসটাকে। 8-10 জন আমরা ওখানে বসলাম। আমি জেনারেল মঈন বসছেন হেড টেবিলে, আমি ওনার পাশে ছিলাম, যেটা পরবর্তী তোমার লেফটেন্যান্ট জেনারেল, আমি ওতে একাই ছিলাম ওই সময়, ওই মুহূর্তে। ওনার পরে আমার পাশে বসে আছি, এর মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসলো, আমরা প্রাইম মিনিস্টার অফিসে কয়জন যাবো তার নাম ছিলেন। জেনারেল মঈন তো যাবেন, তার সাথে 3-4জন অফিসার জেনারেল নিতে বলছেন। তো জেনারেল মঈন আমাকে বললেন তুমি আমার সাথে চলো। আমি একটু ইতস্তত বোধ করতেছিলাম, বাট তখন তো আমি না করতে পারি না, ওটা না করলে ওটা নিমক হারাম হবে। নিমক খেয়েছি আর্মির অনেকদিন, 30-40 বছর,
এখন যদি আমি না যাই সেটা হবে একটা কাওয়ার্ডিস হবে। তো স্যার আমি যাবো, ঠিক আছে। সঙ্গে জেনারেল বেলাল আসলেন, জেনারেল আমাদের ডাক্তার জেনারেল সার্জেন উনি আসলেন, জেনারেল আমরা তিনজন সঙ্গে গেলাম। আমি জেনারেল মঈন আমাকে বললেন যে আমি তোমার জিপ রেখে দাও, আমার সাথে আসো। আমি ওনার সাথে বসলাম। পথের মধ্যে আসরের আজান আসলো, পড়লো। আমরা দুজনে নামাজ পড়লাম ওনার ইমামতিতে। উনি ইমামতি করলেন, আমরা নামাজ পড়ে প্রাইম মিনিস্টার অফিসে গেলাম। এই পথে আমাকে উনি কথাগুলো বললেন যে অফিসাররা সন্ধ্যার মধ্যেই প্রত্যেকটা অফিসে একটা এসএমজি নেবে, 6টা করে ম্যাগাজিন নেবে এবং তারা সারা দেশে ছড়িয়ে পড়বে। আমরা সেটা আমরা হতে দিতে পারি না। আমরা সিনিয়র, দেশ শেষ হয়ে যাবে, দেশটা আর বাংলাদেশ বলে বাংলাদেশ থাকবে না, এতটুকু আমি বুঝতে পেরেছিলাম। কেন জানি বুঝতে পেরেছিলাম, যাই হোক। তারপরে আমরা গেলাম যমুনাতে, রমনা গ্রিনের উল্টো দিকে। ঢুকতে আমাদেরকে ডিজিএসএসএফ জেনারেল আবেদিন আমাদেরকে রিসিভ করলো। উনি আমাকে প্ল্যান দেখালেন। ওখানে একটা আড়ার, আমাদের সেনাবাহিনীতে আড়ার থাকে, অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন বলে এটাকে, ট্যাঙ্কের বিরুদ্ধে কাজ করে। ওখানে আড়ার লাগিয়ে রাখছে। আমরা এখানে আড়ার লাগাইছে কেন? এখানে তো ট্যাঙ্ক আসতে পারবে না, এটা তো ক্লোজ এরিয়া, এখানে তো বাগান বাড়ি ঘর, এখানে ট্যাঙ্ক আমরা সেটার ভয় দেখানোর জন্য রাখছি আর কি। আমাকে ব্রিফ করলেন সিকিউরিটি কি করা হচ্ছে প্রাইম মিনিস্টারের জন্য। পিছন থেকে নিয়ে গেলেন, প্রাইম মিনিস্টারকে উনি কিভাবে ধানমন্ডিতে নিয়ে যাবেন তার ব্যবস্থা করা হয়েছে যদি কোনো কিছু অঘটন ঘটে। সিকিউরিটি ন্যাচারালি তাদের দায়িত্ব, এসএসএফ এর দায়িত্ব এটা। তারপরে আমরা গিয়ে বসলাম প্রায় প্রধানমন্ত্রীর অফিসে। তখন হবে আনুমানিক রাত 8টার মতো হবে উনি। আমরা টানা 3 ঘন্টা আলাপ করলাম। জেনারেল মঈন বিধ্বস্ত, উনার দিকে তাকানো যাচ্ছে না, উনি মাথা নিচু করে আছেন, কথাই বলতে পারতেছেন না। তো দায়িত্বটা আমার হাতে পড়ে আসলে এসে পড়লো। ওইখানে জেনারেল মুবিন ছিলেন, উনি ডিএসও এপি ছিলেন, ডিজিএনএসআই ছিলেন জেনারেল মুনির, ডিজিএফআই ছিলেন জেনারেল মোল্লা ফজলে আকবর, জেনারেল তারিক ছিলেন, আমি ছিলাম, জেনারেল বেলাল ছিলেন, আর জেনারেল আমাদের সার্জেন জেনারেল উনি ছিলেন। আমি একটা করে পয়েন্ট বলতে থাকলাম। প্রথমে আমি প্রধানমন্ত্রীকে আমি বোকার মধ্যে কথাটা বলেছিলাম, প্রধানমন্ত্রী আপনি কেমন করে এই বিটিআর এর 6-7 জন কিলারকে, মার্ডারারকে আপনার অফিসে নিয়ে আসছিলেন? ওই যে ডিএডি যারা ছিল, বিপ্লব যারা করেছিল, মানে হত্যাযজ্ঞের প্রধান ইয়ে ছিল যারা, এবং তাদেরকে সেনাবাহিনী থেকে আপনি খাবার নিয়ে এসে খাওয়াইছেন। আমি আসলে বুঝি না জিনিসটা, এটা তো খুব অফেন্সিভ ভাবে নিয়েছে তারা। বলে আরে এত বড় কথা, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ করছে। আমি ম্যাডাম না, ওঠে না, কথা হলো আপনার নিচে তো ডিজি আছে, সেক্রেটারি আছে, মন্ত্রী আছে, এমপি আছে, সেনাপ্রধান আছে, বিমান বাহিনী প্রধান আছে, তারা কি করতেছে? আগে তারা করুক, তারপরে আপনার কাছে আসবে। এবং তাদের সব বেল খোলা, তারা আন্ডার অ্যারেস্ট। এই অবস্থা আপনার অফিসে কিভাবে তারা আসলো এবং সেনাপ্রধান থেকে কিভাবে খাওয়ালেন? আমি কথাটা বোকার মতো ডাইরেক্টলি বলছিলাম, হয়তো বলাটা ভুল ছিল, আমার ল্যাঙ্গুয়েজের টোনটা ওটা ভুল ছিল। যাই হোক, তখন বুঝছিল না, যা বলা বলেছি, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। বাট আমার কাছে সর্বাগ্রে চিন্তা লেগেছিল সেনাবাহিনী থেকে বাঁচাতে হবে, দেশটাকে বাঁচাতে হবে। এই কথা সবসময় চিন্তা করতেছি, সেনাবাহিনী থেকে বাঁচাতে হবে। বিটিআর তো শেষ হয়ে গেছে এবং দেশটাকে, সেনাবাহিনীকে আমরা বলি সেন্টার অফ গ্র্যাভিটি, আমরা মিলিটারি না। কোন দেশে যদি সেন্টার অফ গ্র্যাভিটি নষ্ট হয়ে যায়, ওই দেশটা টিকে না। সেনাবাহিনী নষ্ট হয়ে যায়। জেনারেল জিয়াউর দর্শন ছিল, সেনাবাহিনীর টার্গেট ছিল ইন্ডিয়ার সব সময় সেনাবাহিনী ধ্বংস করতে পারলে আগে বাংলাদেশকে পর্যদস্ত করে দেওয়া। সব পয়েন্ট বলতে 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 আমাদের রাত 12টা 1টা পর্যন্ত বেজে গেল। এর মধ্যে মোস্ট প্রবাবলি প্রণব বাবুর একটা ফোন আসলো। আমি বুঝতে পারলাম ফোনটা আমাদের সামনে না, ওই পাশের রুমে গিয়ে অ্যাটেন্ড করলেন। এসে আবার এসে বললেন যে আমাদের বর্ডার এখন সিকিউর, বর্ডারের কোনো সমস্যা হবে না। আমি এটা আশ্বস্ত পেয়েছি, কিন্তু কে ফোন করেছে ওটা বলেন নাই। ওটা আমার ধারণা, ফোনটা প্রণব বাবু থেকে আসছিল, এটা আমার ধারণা। আমার ধারণা ভুল হওয়ার কথা না মনে হয়। তারপরে কথা হলো যে আপনাকে যেতে হবে, অফিসারদেরকে অ্যাড্রেস করতে হবে এবং আপনার আশ্বস্ত পেলে আমরা অফিসাররা বলে দিয়েছে প্রধানমন্ত্রী এসে কথা না বললে আমরা এই ডেড বডিগুলোকে ইয়ে করতে দিব না, ব্যারিয়াল করতে দিব না, দাফন করতে দিব না। এটা অফিসারদের কন্ডিশন ছিল, পূর্ব শর্ত ছিল। আমাদের বিরাট ব্যাপার, ডেড বডিগুলো 60টা ডেড বডি সিএমএইচে পড়ে আছে, এটা সহ্য করা যাচ্ছে না। তারপরে
আপনাকে যেতে হবে। জেনারেল মহিন বললেন যে স্যার ম্যাডাম আপনি আজকে চলেন না কালকে চলেন। আমি না স্যার রাতে নেওয়া যাবে না, আমরা দুটো প্রেসিডেন্টকে মেরে ফেলেছি। এই 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 বদনাম আমাদের সেনাবাহিনী রয়ে গেছে। প্রধানমন্ত্রীকে আমরা এমন বলি মনে হয় যে প্রধানমন্ত্রী আর একটা ক্ষতি হয়ে যায়, এই বদনাম আমরা নিতে চাই না। কাজে আমরা পরের দিন সকালবেলায় সেনাকুঞ্জে নেব, ওপেন স্পেসে নেব, যেখানে ক্ষতি কম হতে পারে, রিস্ক কম থাকতে পারে, সিকিউরিটি দিতে হবে তাই। এটা একজন সৈনিক হিসেবে আমি সেভাবে চিন্তা করেছিলাম। গাজী হলেন তো একটা জিনিস সত্যি, ওই মহিলার বুকের সাহস অনেক ছিল, অনেক সাহস ছিল, সাহস দেখাচ্ছেন যথেষ্ট। বলে আমি যাব, আমি অফিসের সাথে কথা বলবো। উনি রাত্রে আবার ক্যাবিনেট মিটিং করলেন, ক্যাবিনেটের সিদ্ধান্ত হলো, মন্ত্রীরা তাকে বললেন যে আপনি যাবেন না। শেখ হাসিনা বললেন না আমি যাব। উনার ক্যাবিনেটের সিদ্ধান্ত উপেক্ষা করে উনি আমাদের সেনাকুঞ্জে এসেছিলেন। পরের দিন আমরা আবার গেলাম, অফিসাররা বলে আবার আপনারা যান, আমরা আবার গেলাম, আবার 2 ঘন্টা আলাপ করলাম এই সমস্ত পয়েন্ট নিয়ে। উনি ইনকোয়ারি অর্ডার দিয়ে দিলেন, ইনকোয়ারি ন্যাশনাল লেভেলে ইনকোয়ারি হবে, টাকা পয়সা সমস্ত মোটামুটি সব ইয়ে করে দিলেন। 1 কোটি করে টাকা দেওয়া হয়নি আপনাদের না? 10 লাখ টাকা দেওয়া হয়েছে, 5 লাখ আর্মি থেকে 5 লাখ, হ্যাঁ, আর প্রধানমন্ত্রীর তহবিল থেকে 5 লাখ টাকা। আমি জানি, পরে শুনেছি। আমি অবশ্য তার কিছুদিন পরে বিদেশ চলে গেছিলাম, কাজে আমি পরে ফলো আপ করতে পারিনি। যাই হোক, আমরা আসলাম পরের দিন 1 তারিখে 1 মার্চ প্রধানমন্ত্রী আসেন সেনাকুঞ্জে। 1,000-1,500 কমান্ডো কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকটা অফিসার কমান্ডো করা, উত্তেজিত অফিসার, রক্ত টকবক করতেছে। আমরা তো জেনারেল হয়ে গেছে, একটু আমাদের রক্ত টকবক কমে গেছে। মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা, টকবক করতেছে তাদেরকে, কি যে কষ্টের ব্যাপার ছিল এটা কল্পনা করা যায় না। আমরা ঘুমাতে পারতাম না। এর মধ্যে সারা খাতুন আসতে চাই, আমরা না অফিসার বললাম সারা খাতুন থাকতে পারবে না। এর মধ্যে ফারুক খান আসতে চাই, অফিসার বললাম উনি থাকতে পারবেন না। তারপরে শুধু একজন মন্ত্রী ছিলেন, যে কৃষি মন্ত্রী, যে মহিলা মন্ত্রী, যদি ওনাকে এলাও করলো অফিসাররা, আর জেনারেল তারিখ ছিলেন, আর কোনো সিভিলিয়ান ছিল না, কাউকে এলাও করা হয়নি। এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল। আসলেন, বক্তৃতা শুরু করলেন, কিছুক্ষণ বলার পর অফিসার উত্তেজিত হয়ে গেল, পয়েন্ট বলা হচ্ছে। এক পর্যায়ে অফিসার এতই উত্তেজিত হয়ে গেল, 1000 অফিসার, বিরাট বড় অডিটোরিয়াম সেনাকুঞ্জ, সব অফিসার এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত কাছাকাছি চলে আসছে। মানে সেই সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠে নিয়ে যাবে। এসএসএফ এর কয়টা অফিসার? 20টা অফিসার, 30টা অফিসার কি করতে পারবে? 1000 কমান্ডো কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট বলেন, রক্ত তাদের টকবক করতেছে। তারা চেয়ার ছুঁড়ে মারতেছিল, জুতা ছুঁড়ে মারতেছিল প্রধানমন্ত্রীর সামনে। সেনাপ্রধান করেছিলেন, শুধু বললেন জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো, জেনারেল টেক ওভার। আমাদের বিরাট ভাবে কেমন করে সামাল দেবো? কিন্তু কথা শুনতেছে না, কি করবো? মুশকিল। একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময়, এটা ইতিহাস।